তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করতেছিলাম কিভাবে রিলেটেড রিসার্চ পেপারগুলো আমরা আসলে পড়বো, সরি আমি বলছি যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করতেছিলাম কিভাবে রিলেটেড রিসার্চ পেপারগুলো থেকে আমাদের টপিকস এর সাথে রিলেটেড যে পেপারগুলো সেগুলো থেকে রিসার্চ গ্যাপটা আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা কিছু গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইডেন্টিফাইং ডিটারমাইনিং রিসার্চ কোশ্চেন, যে কিভাবে আমরা যে গ্যাপগুলো খুঁজে পেলাম তার উপর বেস করে আমাদের রিসার্চ কোশ্চেনটা আমরা সেট করব। কারণ আমরা বলেছিলাম যে রিসার্চ কোশ্চেন হচ্ছে রিসার্চের মানে জান অথবা প্রাণ। দিস ইজ দ্য ভাইটাল ফর এনি কোয়ালিটেটিভ or কোয়ান্টিটেটিভ যে কোনো ধরনের রিসার্চের জন্য মেইন হচ্ছে রিসার্চ কোশ্চেন। তো আমরা এটা এখন দেখবো একটু কিভাবে রিসার্চ কোশ্চেন আসলে সেট করে। তো আমি যদি বলি যে রিসার্চ কোশ্চেন কিভাবে ডিটারমাইন করে, তো আমরা প্রথমে যদি বলি রিসার্চ কোশ্চেন আর সেন্ট্রাল অফ রিসার্চ, এটা হচ্ছে রিসার্চের মেইন পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট। এ গুড রিসার্চ কোশ্চেনস ফর্মস ব্যাকবোন অফ গুড রিসার্চ। যদি গুড রিসার্চ কোশ্চেন হয় তাহলে তোমার এটাই রিসার্চের ব্যাকবোন হিসেবে কাজ করবে এবং সেটা ভালো রিসার্চ হিসেবে কনসিডার করা হবে। হুইচ ইন টার্ন ইজ এ ভাইটাল ইন আনরিভিলিং, এটা আনরিভিলিং হবে, মিস্ট্রিজ অফ নেচার অ্যান্ড গিভিং ইনসাইট ইনটু এ প্রবলেম। সাধারণত রিসার্চ কোশ্চেনটাই কিন্তু একটা প্রবলেমের যে ভিতরের ইনসাইট এবং ভিউ, এবং সেটার মাধ্যমে বেসিক্যালি ভিতরে যে মিস্ট্রি এবং অজানা বিষয় সেটা কিন্তু আমরা জানতে পারি। এই জন্য রিসার্চ কোশ্চেনটা হচ্ছে যে রিসার্চের সেন্ট্রাল হিসেবে আমরা কনসিডার করব, যার মাধ্যমে আসলে আমরা আসলে কি ধরনের প্রবলেম সলভ করতে যাচ্ছি সেটার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। তো ভালো রিসার্চ কোশ্চেনের কিছু কিন্তু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটার উপর বেস করে আমরা বলতে পারবো যে আমার রিসার্চ কোশ্চেনটা ভালো হইলো না খারাপ হইলো। তো আমরা এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিছু কথা বলবো। প্রথম যেটা হচ্ছে যে আপনার রিসার্চ কোশ্চেনটা হইতে হবে ফোকাসড স্পেসিফিক একটা টপিকস এর উপর। আমরা দেখিয়েছিলাম যে ইফেক্ট অফ কোভিড-19, হ্যাঁ, সেখানে কিন্তু অনেক বিষয় রয়েছে। ইফেক্টটা আমরা কনসিডার করতে পারি হেলথ ওয়ার্কার্স এর উপরে, বিজনেসের উপরে, ইয়ং পিপলের উপরে, বিজনেস স্টুডেন্টের উপরে, অথবা ওভারঅল পলিটিশিয়ানের উপরে। আমরা অনেক কিছু দেখেছি। আমরা বলছি যে ফোকাসড একটা আপনাকে করতে হবে, যে আমি স্টুডেন্টের উপরে কোভিড-19 মেন্টাল ইফেক্ট কি সেটা আমরা দেখবো। ওকে, আবার হইতে হবে রিসার্চেবল। আপনি যে টপিকটা সিলেক্ট করলেন সেটা যাতে অবশ্যই রিসার্চেবল হয়, এমন যাতে না হয় যে আমার একটা প্রশ্ন আপনি সিলেক্ট করলেন যেটা আসলে রিসার্চেবল না, সেটা হয়তো বা ইয়েস নো মানে অ্যান্সার দিয়ে শেষ করা যায়। হ্যাঁ, যেমন আমি যদি কনসিডার করি যে আমার ল্যাপটপের যে স্ক্রিন, হ্যাঁ, সেটা আমার আলো এখন আসতেছে না, কেন আসতেছে না? এই প্রবলেমটা আসলে সামহাউ রিসার্চেবল নয়, কারণ এটা আসলে মেকানিক্সের কাছে অথবা টেকনিশিয়ানের কাছে ঘুরে দেখে আপনি বলতে পারবে। এইরকম কিছু বিষয় আছে যেগুলো আসলে খেয়াল রাখতে হবে যে মানে রিসার্চেবল যাতে হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি রিসোর্স যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে, এবং এটা ফিজিবল। যাতে এমন হয় যে আমি এমন একটা রিসার্চ কোশ্চেন সিলেক্ট করলাম যেটা আসলে ফিজিবল নয়, হ্যাঁ, এমন একটা রিসার্চ টপিক সিলেক্ট করলাম যেটা ফিজিবল নয়। এই জন্য স্পেসিফিক টাইম ফ্রেম এবং আমার দেখতে হবে যে প্র্যাকটিক্যাল যে কনস্ট্যান্ট গুলো রয়েছে এগুলোর উপর বেস করে আসলে আমি আমার রিসার্চ সম্ভব কিনা। যেমন আমি যদি বলি যে আমি কম্পিউটারে একটা ফ্রুটস অথবা যে কোনো খাবারের ছবি দেখবো এবং সেটা আমি দেখলেই আমার শরীরে এটার স্বাদ অনুভব হবে মুখে এবং আমার পেট ভরে যাবে, তাহলে এটা মানে ভরে যাবে কিনা? ল্যাপটপের স্ক্রিনে একটা ফ্রুটসের আমি অথবা একটা ফুডের আমি একটা ছবি দেখবো এবং সেটা দেখেই আমার তৃষ্ণা নিবারিত হবে অথবা আমি এটা স্বাদ পাবো, আমার ক্ষুধা নিবারণ হবে, এটা হবে কিনা? তাহলে এই ধরনের আসলে কোশ্চেন করাটা অনেক ক্ষেত্রে ফিজিবল হয় না। যদিও রিসার্চ এখন চলতেছে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার টাইম ফ্রেম এবং প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্ট, কারণ ল্যাপটপ অথবা মোবাইল ডিভাইসের এই ক্যাপাবিলিটি নাই যে আপনাকে স্বাদ অনুভব করা। এই ধরনের বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আবার কোশ্চেনটা হতে হবে স্পেসিফিক, হ্যাঁ, স্পেসিফিক এনাফ টু অ্যান্সার থ্রোলি, যাতে এরকম না হয় যে মানে ব্রড একটা কোশ্চেন এবং সব বিষয় কভার করার জন্য একটা মানে রিসার্চ কোশ্চেন সেট করা আছে, এরকম যাতে না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে যাতে স্পেসিফিক একটা টপিকের সাথে রিলেটেড হয় এবং কমপ্লেক্স এনাফ টু ডেভেলপ দ্য অ্যান্সার ওভার দ্য স্পেস অফ এ পেপার অর থিসিস, যাতে এরকম হয় যে লিটল বিট কমপ্লেক্স হয়, মানে কোশ্চেনটা যাতে এত সহজ না হয়ে যায় যাতে মানে যে কেউ উত্তর দিতে পারে। হ্যাঁ,
মানে এত সহজ উত্তর যাতে না হয়, যাতে কোশ্চেন যাতে না হয় যেতে মানে খুব সহজে অ্যান্সার দেওয়া যায়, তাহলে সেটা রিসার্চ কনসিডার হবে না। আবার রিলেভেন্ট টু ইউর ফিল্ড অফ সাবজেক্ট অ্যান্ড অর সোসাইটি মোর ব্রডলি, তাহলে এমন একটা টপিক সিলেক্ট করতে হয় যেটা আসলে আমি যে সাবজেক্টে পড়ি সেই সাবজেক্টের সাথে রিলেভেন্ট হয় এবং সেটা সোসাইটির কাছে আসলে ইম্পর্টেন্ট হয়। তাহলে এরকম যদি কোনো রিসার্চ কোশ্চেন হয় তাহলে আমরা যেটা আছে ফোকাসড, রিসার্চেবল এবং যেটা ফিজিবল, স্পেসিফিক, কমপ্লেক্স এনাফ আর হচ্ছে রিলেভেন্ট, তাহলে আমরা সেটাকে বলবো যেটা হচ্ছে যে গুড রিসার্চ কোশ্চেন। এই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা রিসার্চ কোশ্চেন সেট করার সময় আমরা খেয়াল রাখবো। এটা আসলে ফাউন্ডেশন অফ রিসার্চ কোশ্চেন স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, একটা জার্নাল থেকে নেওয়া, রেফারেন্স দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো হাউ টু রাইট রিসার্চ কোশ্চেন, রিসার্চ কোশ্চেন কিভাবে লিখবো এটার কিছু স্টেপ রয়েছে, এগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম যেটা ইম্পর্টেন্ট, চুজ এ ব্রড টপিক, আমরা আগে বলেছি একটা ব্রড টপিক সিলেক্ট করতে হবে। ডু সাম প্রিলিমিনারি রিডিং টু ফাইন্ড আউট অ্যাবাউট টপিক্যাল ডিবেটস অ্যান্ড ইস্যুস। প্রথমে একটা টপিক সিলেক্ট করা এবং কিছু প্রিলিমিনারি রিলেটেড রিসার্চ এখান থেকে পড়া এবং সেখানে তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে ডিবেট করা এবং কি কি ইস্যু হয়েছে এখনো সলভ করা হয়নি সেগুলোকে ফাইন্ড আউট করা। ন্যারো ডাউন এ স্পেসিফিক নিচে দ্যাট ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এবং সেটাকে ব্রড থেকে ন্যারো ডাউন করে ফেলা। যে একটু আগে আমরা একজন বলতেছিল যে স্যার আমি যদি মিনিমাম 10টা রিসার্চ পেপার করি এবং সেখান থেকে 10টা রিসার্চ গ্যাপ পাই, তাহলে আমার ওগুলা সলভ করা সম্ভব কিনা। তাহলে সব কিন্তু একটা রিসার্চে সলভ করা সম্ভব নয়। তাহলে আপনাকে ব্রড থেকে স্পেসিফিক একটা মানে ন্যারো করতে হবে, টপিকটাকে ন্যারো করে ফেলতে হবে। আইডেন্টিফাই এ প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল রিসার্চ প্রবলেম দ্যাট ইউ উইল অ্যাড্রেস, এবং আমার একটা মানে এমন প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচে আমি যাই, যে রিসার্চ অ্যাপ্রোচে যাই, তাহলে আমাকে আমার একটা টপিক সিলেক্ট করতে হবে, এমন ন্যারো টপিক সিলেক্ট করতে হবে যেটা আসলে আমি অ্যাড্রেস করতে পারবো এবং যেটা অ্যাড্রেস করা সম্ভব। তো আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই যে কিভাবে আসলে ব্রড টপিক থেকে আমার রিসার্চ কোশ্চেন পর্যন্ত আমরা আসতে পারি, তাহলে আমরা যদি দেখি, ধরেন একজন এখানে রিসার্চ করতে যাচ্ছে উইমেন হেলথ নিয়ে, ওকে, উনি উইমেন হেলথ নিয়ে রিসার্চ করবেন, উনি মেবি মেডিসিন রিলেটেড হতে পারে, হেলথ সায়েন্স হতে পারে, তাহলে উইমেন্স হেলথ নিয়ে উনি কাজ করবে। তো উইমেন্স হেলথ একটা ব্রড টপিক, এখানে অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে, ওকে। তাহলে এর মধ্যে আমি যেটাতে আসলাম উইমেন অ্যান্ড ক্যান্সার, হ্যাঁ, মহিলাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা অনেক সময় বেশি রয়েছে, এর মধ্যে ক্যান্সারও আবার অনেক ধরনের ক্যান্সার রয়েছে। তাহলে সেখানে যদি আমি স্পেসিফিক ব্রেস্ট ক্যান্সারে আছি এবং ব্রেস্ট ক্যান্সারের যে ফোকাস অনেকগুলো কারণ রয়েছে, তো এটার মধ্যে আমি যদি স্মোকিংটাকে ফোকাস করি, তাহলে আমার ফোকাস প্রথমে ছিল আমি উইমেন্স হেলথ নিয়ে কাজ করবো, উইমেন হেলথের আমি ক্যান্সার বিষয় নিয়ে আমি কাজ করবো এবং ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করবো এবং ব্রেস্ট ক্যান্সার কি কারণে হয়, অনেক কারণ রয়েছে, এর মধ্যে স্মোকিং এর কি ইফেক্ট রয়েছে সেটা আমি দেখবো। তাহলে আমার রিসার্চ কোশ্চেনটা এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন সিগারেট স্মোকিং এন্ড ব্রেস্ট ক্যান্সার রিস্ক। আমি প্রশ্ন করলাম যে কোনো মিল রয়েছে কিনা স্মোকিং এবং ব্রেস্ট ক্যান্সারের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন অথবা সম্পর্ক আছে কিনা, যেটাকে আমরা অনেক সময় কোরিলেশনাল রিসার্চ বলি। আমরা রিসার্চের টাইপ নিয়ে শুরুতেই কথা বলেছিলাম। তো এই এক্সাম্পলটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে একটা ব্রড টপিক থেকে ন্যারো টপিক এবং ফোকাস টপিক থেকে রিসার্চ কোশ্চেনটা সেট করব? এটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, হাত উঠাতে পারেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখে আশা করি ক্লিয়ার হবে। ক্লিয়ার না হলে আপনারা শেষে কোশ্চেন করতে পারবেন। আমি আরেকটা জিনিস দেখতেছি, কম্পিউটার গেমস। আমরা অনেকে আছে, আমার আন্ডারগ্রেডের একজন স্টুডেন্ট ছিল, সে হলে যখন ছিলাম তখন তার সাথে আমার পরিচয় ছিল, তো সবসময় সে গেম নিয়ে কাজ করতো এবং সেটা হচ্ছে এখন ফোর্থ ইয়ার থিসিসে দেখা যাচ্ছে গেম রিলেটেডই সম্ভবত করেছে, আমার ডিটেলস জানা নেই। এরপরে সে যে এখন চাকরি জব করে ওই গেম রিলেটেড সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সে জব করে এবং সেটা নিয়ে সে তার ইচ্ছা বেশি, এখন কি কম্পিউটার গেম নিয়ে কাজ করতে চায়। এন্ড কম্পিউটার গেমের তো অনেক বিষয় রয়েছে, কম্পিউটার গেম ডেভেলপ করা, কম্পিউটার গেমস মানে মানে যারা খেলবে তাদের কাছে এটাকে আরো আকর্ষণীয় করে তুলে ধরা, মানে গেমের সাথে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যাড করা, মানে অনেক বিষয় কিন্তু রয়েছে, অটোমেটিক গেমিং সিস্টেম ডেভেলপ করা, অনেক বিষয় রয়েছে। কেউ যদি এটা ব্রড টপিক থেকে ন্যারোতে আসে, সে যদি বলে আমি কম্পিউটার গেম ভায়োলেন্স নিয়ে কাজ করব, যে কম্পিউটার গেমের কারণে যে ভায়োলেন্স মানে যারা খেলে তাদের মধ্যে একটা অনেক ধরনের অ্যারোগেন্সি অথবা ভায়োলেন্স মানে তৈরি হয়, যারা অ্যারোগেন্ট অথবা ভায়োলেন্ট হয়ে যায়, তাহলে ওই বিষয়টা আমি রিসার্চ করবো।
তো সে ওটা রিসার্চ করতে যাচ্ছে। তো এখন যদি সে ফোকাস করতে চায়, তো সে একটা দেখতেছে কম্পিউটার গেম ভায়োলেন্স এন্ড চিলড্রেন। এই কম্পিউটার গেম ভায়োলেন্সটা দেখা যাচ্ছে যে একজন অ্যাডাল্ট অথবা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন খেলবে, এটার কিন্তু ইফেক্টটা ততটা হবে না যখন যতটা চিলড্রেন মানে যখন খেলবে গেম তার উপর ইফেক্টটা হবে। সে কারণে আমি যদি এটাকে ফোকাস টপিকসে নিয়ে যাই, আমি চিলড্রেন এন্ড কম্পিউটার গেম ভায়োলেন্স নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমি রিসার্চ কোশ্চেন সেট করতে পারি, হাউ ডাজ ভায়োলেন্স ইন কম্পিউটার গেমস অ্যাফেক্ট চিলড্রেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এভাবে সেট করেছি অথবা এভাবে সেট করা হয়েছে এই রেফারেন্সে, এটা আসলে আমারটা না, আমার নিজে সেট করা না, কানসাস ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া, এখানে রেফারেন্স দেওয়া আছে। তাহলে হাউ ডাজ ভায়োলেন্স ইন কম্পিউটার গেমস অ্যাফেক্ট চিলড্রেন, কোশ্চেন হচ্ছে এরকম যে কিভাবে কম্পিউটার গেমস বাচ্চাদেরকে, মানে কম্পিউটার গেমস ভায়োলেন্স বাচ্চাদেরকে এফেক্ট করতেছে, মানে এই বিষয়টা ফোকাস করতেছে। এই যে কোশ্চেনটা আমি সেট করলাম, এটা কি অন্যভাবে সেট করার সুযোগ রয়েছে, আছে কিনা? হ্যালো হ্যালো, এই কোশ্চেনটা কি অন্যভাবে সেট করার সুযোগ রয়েছে? তাহলে কম্পিউটার গেমস এর ভায়োলেন্স বাচ্চাদের উপর কি ইফেক্ট করতেছে, কিভাবে ইফেক্ট করতেছে, এইটা প্রশ্ন একটা রয়েছে। এটা যদি আমি অন্যভাবে প্রশ্ন করি যে কম্পিউটার গেমস ভায়োলেন্স, কম্পিউটার গেমস ভায়োলেন্স এন্ড চিলড্রেন, এটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, অথবা বাচ্চাদের মধ্যে অ্যারোগেন্সি অথবা ভায়োলেন্সি এটা অনেকভাবে তৈরি হতে পারে, তাহলে এটার সাথে কম্পিউটার গেমের ইফেক্টটা কতটুকু, তাই না? কোশ্চেন কিন্তু অনেকভাবে হতে পারে, হ্যাঁ, সেটা আপনাকে দেখতে হবে যে আপনার কোশ্চেন রিসার্চ আপনি কোন মুডে যাচ্ছেন, সেটা কোয়ালিটেটিভ মুড নাকি কোয়ান্টিটেটিভ মুড, ঠিক আছে? সেটার উপর বেস করে কিন্তু রিসার্চ কোশ্চেন ধরনও ভিন্ন হবে। তো আমরা এটা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করবো। আমরা কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ এটা ক্যাটাগরি নিয়ে আমরা আগে আলোচনা করেছি, মেবি লেকচার 2 তে, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো আমি আরেকটা এক্সাম্পল এখানে দেখাই। এখন কেউ ইটিং ডিসঅর্ডার নিয়ে কাজ করতে যাচ্ছে, মেবি এটা সাইকোলজিক্যাল রিসার্চ হতে পারে, আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে আমার সব বিষয়ে যে অভিজ্ঞ সেটা নয়। তো কেউ ইটিং ডিসঅর্ডার নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, ইটিং ডিসঅর্ডারস। তো ইটিং ডিসঅর্ডারস এটা কিন্তু আমি হয়তো এটা রিসার্চ করতে পারি অ্যাডাল্টদের মধ্যে কিরকম, অথবা যারা বাচ্চা তাদের মধ্যে কিরকম, অথবা বুড়োদের মধ্যে কিরকম। তো আমি একটা ফোকাস, সরি, টপিকটাকে ব্রড না রেখে ন্যারো করে ফেললাম, টিনেজার্স অ্যান্ড ইটিং ডিসঅর্ডারস, এবং মানে যারা টিনেজার এদের মধ্যে ইটিং ডিসঅর্ডারটার মানে আমি রিলেশনশিপ অথবা এটা রিসার্চ করতে যাচ্ছি। তো কেউ স্পেসিফিক যদি এখন ফোকাস টপিকে অথবা স্পেসিফিক টপিকে আসে, তাহলে টিনেজারদের মধ্যে এই ইটিং ডিসঅর্ডারটা একটু বেশি হওয়ার কথা। কারণ কি, এটার মধ্যে অন্যতম অনেকগুলো কারণে হতে পারে। আমি যেখানে জব করি চুয়েটে, সেখানে আমাদের চুয়েট সেন্ট্রাল মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, উনি একটা কথা বলতেন যে যারা যুবক তাদের ক্ষুধা হচ্ছে চোখের মধ্যে, আর যারা বয়স্ক তাদের ক্ষুধা হচ্ছে পেটের মধ্যে। এটা তার উদ্দেশ্য হচ্ছে যে যুবকদের অনেক সময় মানে পেট ভরে তো চোখ ভরে না, বেশি খেতে চায়। অথবা অনেক সময় আমরা যে দেখি যে একসাথে 2 বন্ধু 3 বন্ধু হোটেলে গেছে, তো তারা বলতেছে যে এই আজকে কে সবচেয়ে বেশি সিঙ্গারা খেতে পারবে, অথবা মিষ্টি খেতে পারবে, অথবা পরোটা খেতে পারবে, আমরা বাজি ধরলাম। এই যে একটা পিয়ার প্রেসার অথবা পিয়ার কন্টেস্ট কিন্তু রয়েছে। এই ধরনের এক্সপেরিয়েন্স কার কাছে, হাত দেখি, মানে হোটেলে গিয়ে অথবা কোথাও গিয়ে মানে বাজি ধরেছেন কে বেশি খেতে পারে, দেখি। অনেকেই হাত ধরেছেন, অনেকেই আছে। ওকে, বুঝতে পারলাম। আমিও এরকম বাজি ধরেছি আমার দোস্তের সাথে, কে কয়টা আম খেতে পারে, কে কয়টা কাঁঠালের, আমরা যেটা বলি কাঁঠালের মধ্যে কাঁঠাল খেতে পারে কে বেশি, কত, এগুলো নিয়ে আমরা অনেক সময় মানে কম্পিটিশন করি। তো এটার কারণে এক ধরনের রোগের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি বুলিমিয়া। আমি ডিটেলস খুব বেশি জানি না বুলিমিয়া সম্পর্কে, মেবি এটা একটা রোগ যেটা হচ্ছে যে মানে মানে মানুষের মধ্যে খাবারের আগ্রহটা বেশি, মানে বেশি খায় আর কি, খাবারের উপর কন্ট্রোল থাকে না। তো আমি যদি এখন এটা বলি, what role, if any, does peer pressure play in the development of bulimia among teens? টিনদের মধ্যে বুলিমিয়া রোগটা ডেভেলপ করার জন্য যে পিয়ার প্রেসার, যেটা অর্থাৎ পিয়ার বলতে একজন টিনেজার প্রেসারে মানে অথবা কম্পিটিশন করার জন্য মানে কাজ করতেছে, অথবা দেখানোর জন্য কাজ করতেছে,
এটা কি হতে পারে না, এটা নিয়ে রিসার্চ হতে পারে। তাহলে রিসার্চ কোশ্চেনের ধরনগুলো আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কি ধরনের রিসার্চ কোশ্চেন আসলে আমরা সেট করতে পারি, এবং সেটা ব্রড টপিক থেকে ন্যারো থেকে একবার ফোকাস টপিকসে এসে কিভাবে সেট করতে হয়। আমরা কিছু এক্সাম্পল দেখলাম, আরো কিছু এক্সাম্পল আমরা আশা করি দেখবো, যেটা দেখার মাধ্যমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কিভাবে রিসার্চ সেট করে। তো আমি আরো কিছু কোশ্চেন দেখাবো, যেমন আমরা একটু আগে দেখলাম টপিক থেকে কিভাবে রিসার্চ কোশ্চেন সেট করে। এখন যদি আমি রিসার্চ প্রবলেম থেকে রিসার্চ কোশ্চেন সেট করার কিছু এক্সাম্পল দেখাই, তাহলে আমি এখানে কয়েকটা ফেনোমেনা বলতেছি, আমরা রিসার্চ কোশ্চেন সেট করব। The teachers at school X do not have the skills to recognize or properly guide gifted children in a classroom. দেখা যাচ্ছে যে অনেক একটা স্কুলে, আমরা এক্স স্কুল বলতেছি, তারপরে স্পেসিফিক স্কুল না, একটা স্কুলে টিচারদের মধ্যে এরকম স্কিল নাই যে তারা বাচ্চাদের তাদের মানে বাচ্চাদের রিকগনাইজ করতে পারে, বাচ্চাদের প্রবলেম বুঝতে পারে এবং তাদেরকে প্রপারলি গাইড করতে পারে, এরকম মানে টিচার নেই। হ্যাঁ, তাহলে এটা যদি আমাদের রিসার্চ প্রবলেম হয়, তাহলে আমার রিসার্চ কোশ্চেনটা কি হতে পারে এখানে কিন্তু বলা আছে। আমি কিন্তু আপনাদের প্রশ্ন করব অল্টারনেট আর কোনো রিসার্চ কোশ্চেন সেট করা যায় কিনা। যেমন ওনারা সেট করেছে, হোয়াট প্র্যাকটিক্যাল টেকনিক্স ক্যান টিচার্স অ্যাট স্কুল এক্স ইউজ টু বেটার আইডেন্টিফাই অ্যান্ড গাইড গিফটেড চিলড্রেন। তাহলে এখানে ওনারা বলেছে যে যে কি টেকনিক, প্র্যাকটিক্যাল টেকনিক অ্যাপ্লাই করলে বাচ্চাদের প্রবলেম বোঝা এবং সেটা তাদেরকে সেটা গাইড করাটা সহজ হবে। হ্যাঁ, এটা যদি হয় রিসার্চ কোশ্চেন, এটা একটা হতে পারে। আর কি রিসার্চ কোশ্চেন হতে পারে আপনাদের মাথায় আসতেছে? আর কোন রিসার্চ কোশ্চেন? হ্যালো, ওনারা বলতেছে কোন প্র্যাকটিক্যাল মেজারমেন্ট নিলে তাদের আসলে প্রবলেম বোঝা এবং তাদের গাইড করা সহজ হবে। এটা একটা কোশ্চেন হতে পারে। অল্টারনেটিভ আর কোনো কোশ্চেন হতে পারে কিনা কারো মাথায় আসতেছে? আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটাই কি অন্যভাবে ঘুরিয়ে করা যায়, যেমন যদি বলি যে ওই যে গাইডের জন্য কি কি টেকনিক্যাল পদক্ষেপ নেওয়া যেতে পারে, ওই প্রশ্নই আরেকটু ঘুরিয়ে করি আর কি। ওকে, ঠিক আছে, এটা হতে পারে। আবার আমি যদি আরেকটা কোশ্চেন করি যে কি কি কারণে শিক্ষকরা কোন স্কিলের ল্যাকিংস এর কারণে, স্কিলগুলো আসলে কি 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 স্কিল দরকার, যে স্কিলগুলো থাকলে তারা বাচ্চাদের প্রবলেম রিকগনাইজ এবং তাদেরকে প্রপারলি গাইড করতে পারবে, এটা একটা রিসার্চ কোশ্চেন হতে পারে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এখন আরেকটা ফেনোমেনা আমি বলতেছি, আপনাদের একটু বলতে হবে, যারা ক্লাসে লাইভ অংশগ্রহণ করতেছে না, যারা এটা পরবর্তী ভিডিও দেখবে, তারা পজ করে চিন্তা করবেন আর কি। Under 30s increasingly engage in the gig economy instead of traditional full-time employment, but there is little research into young people's experiences of this type of work. তো এখানে যেটা আমরা দেখতেছি যে বর্তমানে আমরা অনেকেই এটা বুঝতে পারতেছি যে 30-এর নিচে যাদের বয়স, তারা বেশিরভাগই ট্রেডিশনাল ফুল টাইম চাকরির থেকে গিগ ইকোনমি মানে ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এই দিকে বেশি ধাবিত হচ্ছে। এই রিলেটেড রিসার্চ কিন্তু অনেক কম। আসলে এই ধরনের কেন এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে অথবা তারা কেন ওই দিকে ধাবিত হচ্ছে, এই নিয়ে কাজ কম। তো আমি যদি এখানে রিসার্চ কোশ্চেন সেট করি, তাহলে রিসার্চ কোশ্চেন কি হতে পারে? আমি একটা জাস্ট ফেনোমেনা বলেছি যে 30-এর নিচে যারা আছে তারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং, যেটাকে আমরা গিগ ইকোনমি বলি, যে আমি আমার সুবিধা মতো সময় কাজ করব, আমি কার আন্ডারে কাজ করব না, এই বিষয়গুলো বেড়ে যাচ্ছে। তাহলে এখন রিসার্চ কোশ্চেন কি সেট করা যায়? এনি আইডিয়া? স্যার, কোশ্চেন সেট করতে যে ট্র্যাডিশনাল ফুল টাইম এমপ্লয়মেন্ট কিভাবে আরো মোর মানে ফেভারেবল হবে, যাতে হচ্ছে গিয়ে আন্ডার 30s যে মানে পাবলিক গুলো আছে তারা হচ্ছে গিয়ে মোর অ্যাট্রাক্টেড টু হয় টুয়ার্ডস দা হচ্ছে ট্র্যাডিশনাল ফুল টাইম এমপ্লয়মেন্ট। কি ওকে, কি স্ট্র্যাটেজিস? থ্যাংক ইউ ফর ইওর নাইস ফিডব্যাক। আর কেউ কিছু বলবেন? আরেকটা কোয়েশ্চেন করা যায় যে মানে 30 এজের নিচে যারা আছে ওরা গিগ ইকোনমির প্রতি কেন ঝুঁকতেছে, আমরা ওইটা ফাইন্ড আউট করতে পারি। মানে কারণটা, তাই তো? হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এই যে মানে এই ধরনের এগুলো কিন্তু রিসার্চ কোশ্চেন, অবশ্যই অবভিয়াসলি আপনি যেটা বলছেন সেটাও রিসার্চ কোশ্চেন। এখানে আমরা এক্সাম্পল কি দেখিয়েছি দেখেন। What are the main factors that influence young people's decision to engage in gig economy? এটা একটা কোশ্চেন হতে পারে। What do workers perceive as its advantages or disadvantages? মানে এখানে আসলে কি সুবিধা অসুবিধা পাচ্ছে এখানে ওয়ার্কাররা, সেটা একটু ব্যাপার।
do age and education level have an effect on how people experience this type of work? আসলে কি বয়স এবং শিক্ষার যে লেভেল, মানে সে কোন পর্যন্ত পড়ালেখা করেছে, এটাও কি আসলে কোনো ইফেক্ট করতেছে কিনা এই এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে, সেটা আসলে স্টাডি করা যেতে পারে। তো আমরা কিন্তু সবসময় বলি যে একটা রিসার্চ কোশ্চেন দিয়ে হবে তা কিন্তু নয়, মোর দ্যান ওয়ান রিসার্চ কোশ্চেনও থাকতে পারে। হ্যাঁ, সাধারণত রিসার্চ কোশ্চেন মানে 2 থেকে 3টা হয়, অথবা বড় রিসার্চ আরো বেশি হতে পারে। এটা আসলে স্পেসিফিক কোনো কিছু বলার সুযোগ নেই। হ্যাঁ, অনেক ধরনের রিসার্চ কোশ্চেন হতে পারে, এটা কোনো প্রবলেম নাই। এখানে আরেকজন প্রশ্ন করেছে, মানে সাজেস্ট করেছে, why the young get motivated in gig economy instead of traditional full employment, a study among under 30s। ওকে, উনি এভাবে বলেছে, হতে পারে এরকম। তো রিসার্চ কোশ্চেন গুলা কিভাবে সেট করে আমরা আসলে দেখলাম যে কিভাবে রিসার্চ প্রবলেম থেকে রিসার্চ টপিক থেকে প্রবলেম থেকে কিভাবে রিসার্চ কোশ্চেন সেট করে। তো আমরা আসলে রিসার্চ টাইপস অফ রিসার্চ কোশ্চেন যদি এখানে স্টাডি অথবা শিখতে চাই, জানতে চাই, তো এর আগে আমাদের আসলে রিসার্চ টাইপটা একটু মনে রাখতে হবে। আমরা লাস্ট লেকচার 2 তে মেবি আমরা দেখেছিলাম টাইপস অফ রিসার্চ, বিভিন্ন ধরনের রিসার্চ রয়েছে। অ্যাপ্লিকেশনের দিক থেকে পিওর রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অবজেক্টিভের দিক থেকে এক্সপ্লোরেটরি, এক্সপ্লেনেটরি, ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, অনেক ধরনের রিসার্চ রয়েছে আমরা দেখেছি। এবং ইনফরমেশন কিভাবে আমরা চাচ্ছি তার উপর বেস করে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা দেখেছি। এটা ডিটেইলস আমরা বলতেছি না, যারা ভুলে গেছেন তারা লেকচার 2 থেকে দেখে নিতে পারেন এই ধরনের টাইপগুলো। তো আমরা যদি রিসার্চ কোশ্চেনের টাইপ দেখি, তো বেসিক্যালি ওই বিষয়গুলো আবার আসে যে রিসার্চ কোশ্চেনের টাইপ, সেটা আমরা রিসার্চ টাইপের উপর বেস করে চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি ডেসক্রিপটিভ রিসার্চ কোশ্চেন, ওকে, আমি একটা ডেসক্রিপটিভ রিসার্চের জন্য রিসার্চ কোশ্চেন ফর্মুলেশন করব যে আমার রিসার্চ হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা হবে এরকম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্স। এখানে এক্স মানে যে কোনো ফেনোমেনা হতে পারে, যে কোনো ভেরিয়েবল হতে পারে। আমরা একটু পরে আসবো যে রিসার্চের ক্ষেত্রে ভেরিয়েবল আসলে কি। যেমন আমি যদি বলি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, কি বলবো, যে আমি যদি বলি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রেডিশনাল জব, or what are the characteristics of gig economy, আমি জাস্ট সিম্পলি একটা রিসার্চ কোশ্চেন, এটা হয়তো খুব ভালো কোয়ালিটি হইলো না, আমি এক্সাম্পল হিসেবে বললাম আর কি। অথবা আমরা নতুন একটা যারা হচ্ছে যে অনেক সময় দেখি যে নতুন নতুন প্রজাতির প্রাণী উদ্ভাবন হয়, তাই না? যখন নতুন কোনো স্পিসিস মানে কোনো নতুন প্রাণী এরকম পাওয়া যায়, তখন কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স মানে কি করতে হয়, ব্যাখ্যা করতে হয়। তাহলে সেক্ষেত্রে এটা ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্স, অথবা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোভিড-19। ওকে, এটা ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে। তাহলে এক্স মানে আমরা বুঝাচ্ছি যে কোনো একটা ফেনোমেনা, যে কোনো একটা ইভেন্ট অথবা যে কোনো একটা ভেরিয়েবল। ওকে, আর কম্পারেটিভ রিসার্চের কথা যদি বলি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিস বিটুইন এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, এক্স এবং ওয়াই এর মধ্যে কি সিমিলারিটি রয়েছে। মানে আমরা যেটা বলতে পারি যে কোভিড-19 এবং SARS-2 ভাইরাস, ওকে, এই দুটোর মধ্যে মানে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস কি কি আছে, আমরা এটা নিয়ে হতে পারে রিসার্চ, এটা কম্পারেটিভ রিসার্চ। আবার কোরিলেশনাল রিসার্চ হতে পারে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল এক্স এন্ড ভেরিয়েবল ওয়াই। আমরা একটু আগে যেটা দেখতেছিলাম যে পিয়ার প্রেসার এবং বুলিমিয়া রোগ, এই দুটোর মধ্যে কি সম্পর্ক। ওকে, আমরা একটু আগে আলোচনা করছিলাম, এটা অবশ্যই কোরিলেশনাল রিসার্চ। আবার এক্সপ্লোরেটরি রিসার্চ হতে পারে, হোয়াট আর দ্য মেইন ফ্যাক্টরস ইন এক্স, হোয়াট ইজ দ্য রোল অফ ওয়াই ইন জি, অথবা একটা জিনিসের প্রভাব আরেকটার মধ্যে কিরকম, সেটা নিয়ে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করতে পারি। আবার এক্সপ্ল্যানেটরি রিসার্চ হতে পারে, ডাজ এক্স হ্যাভ অ্যান ইফেক্ট অন ওয়াই, what is the impact of y on z, what are the causes of x। আসলে এক্সপ্লোরেটরি আর এক্সপ্ল্যানেটরি কাছাকাছি, কিছু পার্থক্য রয়েছে আর কি। ইভ্যালুয়েশন রিসার্চ যদি হয় যে আমি একটা রিসার্চের মাধ্যমে একটা যে কোনো একটা বিষয়কে ইভ্যালুয়েট করতে যাচ্ছি, অথবা আমি একটা রেটিং করতে যাচ্ছি, অথবা এটাকে আমি কত ভালো অথবা খারাপ বলতে যাচ্ছি, সেটা যদি হয় তাহলে কোশ্চেনগুলো এরকম হতে পারে, what are the advantages and disadvantages of x, নিয়ে যেখানে আমরা বলতে পারি gig economy, একটু আগে আমরা যেটা আলোচনা করতেছিলাম, how well does y work, যে y কিভাবে কাজ করে, how effective or desirable in z। হ্যাঁ, সাধারণত আমরা এই ইভ্যালুয়েশন রিসার্চটা, আমি যখন কোনো একটা সিস্টেম অথবা কোনো একটা অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি এবং সেটা কত ভালো পারফর্ম করতেছে অ্যালগরিদমটা অথবা আমার অ্যাপ্লিকেশনটা, সেটাও হতে পারে ইভ্যালুয়েশন টাইপের রিসার্চ। আবার অনেক সময় অ্যাকশন রিসার্চ হয়, how can x be achieved, যে আমরা ওটা কিভাবে অ্যাচিভ করতে পারি। ওকে, what are the most effective strategies to improve y, টা কিভাবে ইমপ্রুভ করা যায়।
তো আসলে ডেসক্রিপটিভ রিসার্চ, কম্পারেটিভ রিসার্চ, কোরিলেশন রিসার্চ, এক্সপ্লোরেটরি রিসার্চ, এক্সপ্লেনেটরি রিসার্চ, ইভালুয়েশন রিসার্চ, অ্যাকশন রিসার্চ, এই রিসার্চ টাইপগুলোর উপর বেস করে কিন্তু রিসার্চ কোশ্চেনের ফর্মুলেশনের ধরনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা কোশ্চেনগুলোর ধরন দেখে সম্ভবত বুঝতে পারতেছি যে আমাদের রিসার্চ কোশ্চেনটাই আসলে ফোকাস করতেছে কি রিসার্চ টাইপ, অর্থাৎ কি ধরনের রিসার্চ আমি করতে যাচ্ছি। ওকে, তো আমি কিছু গুড রিসার্চ কোশ্চেন, ব্যাড রিসার্চ কোশ্চেনে একটা আরো কিছু কোয়ালিটির কথা বলবো, যেটা আমি এখান থেকে নিয়েছি একটা সোর্স থেকে, একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে। এখানে যেটা বলেছে যে গুড রিসার্চ কোশ্চেনের এই সমস্ত কোয়ালিটি থাকবে এবং ব্যাড রিসার্চ কোশ্চেনের এই সমস্ত কোয়ালিটি থাকবে। গুড রিসার্চ কোশ্চেনের মধ্যে যেটা থাকবে যে হ্যাভ নো সিম্পল অ্যান্সার, আর ওপেন এন্ডেড অ্যান্ড কনসিডার কজ অর ইফেক্ট। এখানে সিম্পল অ্যান্সার থাকবে না, ইয়েস নো অ্যান্সার থাকবে না। Have simple or easy answer can be answered with one word, number, or a list. Are researchable can be answered with research, accessible research, facts, and data. Cannot be answered. There is no answer or information to answer the question is not accessible. যেটা আসলে এমন কোনো মানে অ্যান্সার নাই যেটা আসলে অ্যাসেস করা যাবে যে হ্যাঁ এটা ঠিক আছে না নাই। Open the door for the areas of research or inquiry. Good research question নতুন নতুন দ্বার উন্মোচন করে রিসার্চের ক্ষেত্রে। Can only be answered with an opinion, যে কোনো একটা মতামত দিয়ে আসলে শেষ করা যায়। Often begin with how, why, what, which, এই ধরনের কোশ্চেনের মাধ্যমে শুরু হয়, যে কিভাবে হলো, কেন হলো, কি হলো এবং কে করলো, এই বিষয়গুলো অনেক সময় থাকে। Often begin with who, when, where, how much, how many, এই ধরনের কোশ্চেন দিয়ে আসলে অনেক সময় শুরু হয়। How pass the so what test are interesting to the others, এবং যে টেস্টগুলো করা হয় এখানে, যে কাজগুলো করা হয় সেগুলো অন্যদের কাছে ইন্টারেস্টিং হয়। Do not pass so what test, no one really cares about the answer, এবং এখানে আসলে যে রিসার্চ অ্যান্সারটা পাওয়া যায় এটা আসলে কারো কেয়ার করে না, কোনো গুরুত্ব রাখে না আর কি। এই জন্য গুড কোশ্চেন, রিসার্চ কোশ্চেন, ব্যাড রিসার্চ কোশ্চেনের কিছু কোয়ালিটি বলা হয়েছে এবং রিসার্চ কোশ্চেন সেট করার সময় এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। তো আরো কিছু এক্সাম্পল এখানে রয়েছে যে রিসার্চ কোশ্চেন ব্যাড এবং গুড, যেমন আনক্লিয়ার রিসার্চ কোশ্চেন, হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যাড্রেস দ্য হার্ম দে কজ। তাহলে এখানে একটা মানে কোশ্চেন করা হয়েছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে হার্মগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়। তো আসলে এই কোশ্চেনটা অনেক ধরনের হার্ম রয়েছে অথবা অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, আসলে কোনটাকে বুঝাইলো, কি ধরনের হার্ম বুঝাইলো সেটা কিন্তু এখানে ক্লিয়ার নয়। তো আমি যদি এখন ক্লিয়ার কোশ্চেন করি, হোয়াট অ্যাকশন শুড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস লাইক মাইস্পেস, ফেসবুক টেক টু প্রোটেক্ট ইউজার্স পার্সোনাল ইনফরমেশন প্রাইভেসি। এখানে কিন্তু বলে দিয়েছে যে ফেসবুক অথবা মাইস্পেস, আর এখানে যেটা হার্মের কথা বলেছে এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এন্ড প্রাইভেসি। ওকে, ক্লিয়ার কোশ্চেন। আবার আনফোকাসড হয়ে যাবে, ফোকাস কোশ্চেন হইতে হবে। হোয়াট ইজ দ্য ইফেক্ট অন এনভায়রনমেন্ট ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি ধরনের ইফেক্ট রয়েছে পরিবেশের উপর, এটা একটা মানে কোশ্চেন ঠিক আছে, কিন্তু মানে এত ইফেক্ট রয়েছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর যত ফ্যাক্টর রয়েছে সবগুলো তো আসলে এক রিসার্চে ফোকাস করা মুশকিল। এই কারণে ফোকাস কোশ্চেন হইতে হবে। হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইফেক্ট অফ গ্লোবাল glacial melting on the lives of penguins in Antarctica. অ্যান্টার্কটিকা মহাদেশে যে পেঙ্গুইন রয়েছে, পেঙ্গুইনের উপরে এই গ্লাসিয়াল মেল্টিং, বরফ যে গলে যাচ্ছে, এটা মানে কি ইফেক্টটা পড়বে আর কি, এটা হতে পারে ফোকাস। টু সিম্পল। হাউ আর ডক্টরস অ্যাড্রেসিং ডায়াবেটিস ইন ইউএস। হ্যাঁ, আমি জাস্ট একটা সিম্পল কোশ্চেন করলাম যে ডাক্তাররা কিভাবে ডায়াবেটিস অ্যাড্রেস করতেছে ইউএসএ তে। এই কোশ্চেনটা ভেরি সিম্পল হয়ে গেছে। কোশ্চেন হতে হবে লিটল বিট অর কমপ্লেক্স এনাফ। সেটা হচ্ছে যে what main environmental, behavioral and genetic factors predict whether Americans will develop diabetes, and how can these commonalities be used to aid the medical community in prevention of the diseases. তাহলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে একটু কমপ্লেক্স কোশ্চেন করা হয়েছে যে কি কি পরিবেশগত এবং ব্যবহারিক এবং জেনেটিক ফ্যাক্টর রয়েছে যে আমেরিকানরা তাদের মধ্যে এরকম ডায়াবেটিস হবে, এবং কি ধরনের কমিউনিটিস রয়েছে, মানে মিল রয়েছে এই সমস্ত কারণের মধ্যে, যেগুলো আমরা প্রিভেনশন মেজার নিতে পারি যে সমস্ত বিষয়। তো এই যে মানে এভাবে আসলে আমাদের কোশ্চেন ক্লিয়ার হতে হবে, ফোকাস হতে হবে এবং অ্যাপ্রক্সিমেটলি এবং কমপ্লেক্স এনাফ হতে হবে রিসার্চ কোশ্চেন। তো আমরা আসলে এতক্ষণ দেখলাম যে কিভাবে আসলে রিসার্চ কোশ্চেন সেট করবো এবং
ব্যাড রিসার্চ কোশ্চেন এবং গুড রিসার্চ কোশ্চেনের যে কোয়ালিটি সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আমরা যেটা দেখলাম যে কিছু এক্সাম্পল যে রিসার্চ কোশ্চেন সেট করার সময় রিসার্চ টাইপ অনুসারে কোশ্চেনের ধরনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আমরা দেখিয়েছি যে কিভাবে ব্রড টপিক থেকে টপিক ন্যারো করে ফোকাসে গিয়ে রিসার্চ কোশ্চেন সেট করতে হয়, এবং রিসার্চ প্রবলেম অথবা টপিক থেকে রিসার্চ কোশ্চেন সেট করতে হয়। তো এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব যে রিসার্চ কোশ্চেনটা আমরা পেলাম সেই রিসার্চ কোশ্চেনের উপর বেস করে আমরা রিসার্চ হাইপোথিসিস আমরা সেট করব।